This conference will now be recorded. তাপগতিবিদ্যার প্রথম সূত্র শিখেছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি কি শিখলাম আমরা শিখেছি ডেল ই ইন্টারনাল ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ অন দা সিস্টেম মাইনাস প্লাস বাই দা সিস্টেম বাই দা সিস্টেম প্লাস ডেল কিউ। এটা আমরা শিখেছি। তারপর কি শিখেছি? তারপর শিখেছি তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস। তো এই তাপগতীয় প্রক্রিয়ার 5টা রকম আমরা দেখেছি। এক হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, সম আয়তনীয় প্রক্রিয়া, রুদ্ধচাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, আবর্ত প্রক্রিয়া। পরবর্তীকালে জানবো এটা ইন্টারনাল এনার্জির পরিবর্তন কি হয়, 0 হয়। ঠিক আছে, আবর্ত প্রক্রিয়া কি হয়? অভ্যন্তরীণ শক্তির কোন রকম কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? স্যার যেখানে শুরু হয় সেখানেই শেষ হয় কাজটা। হ্যাঁ, কারণ অভ্যন্তরীণ শক্তি আগের দিন আমরা দেখেছিলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি সমীকরণ কি ছিল? ইন্টারনাল ইজ ইকুয়ালস টু F/2 in RT। ঠিক, তো এটা কার উপর নির্ভর করছে? অবস্থার উপর নির্ভর করছে। তাহলে যদি আমি এখান থেকে শুরু করে আবার প্রথম অবস্থায় ফিরে আসি, তার মানে কি হচ্ছে, প্রাথমিক যা কন্ডিশন ছিল অন্তিম কন্ডিশন কি আছে? সেম আছে। সেম থাকলে কি হবে? অভ্যন্তরীণ শক্তির কোন রকম কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা চক্রীয় প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেসে কি হচ্ছে? অভ্যন্তরীণ শক্তির কোন রকম কোনো পরিবর্তন হয় না। এরকম যদি কোনো যন্ত্র বার করানো যায় যেটা ওই যে আবর্ত চক্রীয় প্রক্রিয়াকে মেনে চলে, তাহলে তো বিশাল লাভ হবে। দেখা যাক কতটা কি লাভ হয়, পরের চ্যাপ্টারে আমরা এটা পড়ব। তো তার আগে প্রতিটা প্রক্রিয়ার জন্য আমরা কি শিখেছি? আমাদের জেনে নিতে হবে কৃতকার্যের পরিমাণ কত। এখানে কৃতকার্যের পরিমাণ কত ছিল? এখানে কৃতকার্যের পরিমাণ ছিল পি এর মান কনস্ট্যান্ট, মানে পি ইন্টু ডেল ভি, মানে ভি2 মাইনাস ভি1। এখানে কৃতকার্যের পরিমাণ ছিল 0। এখানে কৃতকার্যের পরিমাণ কি ছিল? আর বাই গামা মাইনাস 1 গামা মাইনাস 1 ইনটু টি1 gamma minus 1 কি হলো ইনটু t1 minus 1 মাইনাস টি2 t1 মাইনাস টি2 ছিল না, 1 বাই t1 মাইনাস। হ্যাঁ না স্যার t1 minus t2 ছিল, শুধু t1 minus t2 ছিল। না স্যার t1 মাইনাস t2 আছে। হ্যাঁ t1 মাইনাস t2 হলো। আচ্ছা, এর পরেরটা কি ছিল? সমষ্ণ প্রক্রিয়া, সেটা কি ছিল? nRT log v2 বাই v1। log v2 by v1। ঠিক, আচ্ছা। আর এটার ক্ষেত্রে কৃতকার্যটা কি হবে না, যে এরিয়াটা কভার করবে সেটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে, এটা। এরপরে বাদবাকিটা কি ছিল? এটা আমরা সব ক্ষেত্রে জেনে নিয়েছি। বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন এটা, যেমন ধরো এটার ক্ষেত্রে 0, কোনো পরিবর্তন হয় না। সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে এটা হয়ে যাবে শাটডাউন। তার মানে তখন কি দাঁড়াবে? তখন তার মানেটা কি দাঁড়াচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো, আমি যেটা বলছি।
যে এটা মুছে পরিমাণ নিই। কার্য করব সেই পরিমাণই আউটপুট বেরোবে, যে পরিমাণ তাপ হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা কি দাঁড়াচ্ছে, মানে এটার মানে দাঁড়াচ্ছে ডেল ডাব্লিউ বি ইজ ইকুয়ালস টু ডেল কিউ প্লাস সাইন, ঠিক প্লাস সাইন। তাহলে কি হচ্ছে প্লাস সাইন, তার মানে কি যে পরিমাণ কার্য করছো সেই পরিমাণ সেটা কি হবে, কৃতকার্যে পরিণত হয়ে যাবে। কিন্তু তাপ এটা স্যার শক্তিতে অন রূপান্তর দা হয়েছে। বাই দা এই sorry, সিস্টেম কি বলে বললাম, তাপে ভুল রূপান্তরিত হবে, হ্যাঁ তো তাপে রূপান্তরিত হবে, ওয়ার্ক ডান স্যার, বাই দ্য সিস্টেম। যদি সব শক্তি তো হ্যাঁ, সেই একদম শেষে তাপে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কি করা হচ্ছে, কৃতকার্যকে তাপে রূপান্তর করা যায় সরাসরি, অথবা তাপকে হুম সরাসরি কৃতকার্যে রূপান্তর করা যায়। তাহলে হ্যাঁ। আমি এমন একটা জায়গায় কাজ করছি, ধরো থার্মাল প্লান্ট, যেখানে আমার তাপকে কার্যে রূপান্তর করা, তাপীয় ইঞ্জিন, যেখানে কি করা হয়, তাপকে কার্যে রূপান্তর করা হয়। তো সে আগেকার দিনে স্যার কয়লা পুড়িয়ে কয়লা পুড়িয়ে, হ্যাঁ কয়লা পুড়িয়ে যে বাষ্প এই ইঞ্জিন হ্যাঁ তৈরি করা হয়, সেই বাষ্পর সাহায্যে কি করা হয়, টারবাইন একে ঘোরানো হয়, টারবাইনকে, ঠিক আছে। হুম তাহলে হুম চাকাকে ঘোরানো হয়, চাকাকে ঘোরানো মানে কি, মেকানিক্যাল এনার্জি, কার্য করাচ্ছে। হুম আর তাপটা কি, হুম তাপ শক্তি। তাহলে এখানে তাপ শক্তি হুম কি হয়, কৃতকার্যে রূপান্তর হয়, ঠিক আছে। হুম আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ শক্তির ঘটনা বলে দেওয়া হলো। এরপর কি আছে, এরপর আছে তোমার এটা, এটার ক্ষেত্রে আমরা কি করছি, ডেল টি ইজ ইকুয়ালস টু জিরো, সমষ্ণ ডেল প্রক্রিয়া। টি ইকুয়ালস টু জিরো, সমষ্ণ প্রক্রিয়া। তাহলে ডেল টি ইজ ইকুয়ালস টু জিরো যদি হয়, অভ্যন্তরীণ শক্তি কি হবে, এরূপ অভ্যন্তরীণ শক্তির কোন রকম কোনো কোনো পরিবর্তন পরিবর্তন হবে হবে না, না। যদি সেটা হবে না। আদর্শ গ্যাস হয়। কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি দেখালাম, ইনার টি, না সরি, স্যার ওই এন এফ এফ বাই টু এফ বাই টু আর টি। আর টি। হ্যাঁ এটা হচ্ছে ঠিক। হুম, তাহলে দেখো, এটা হুম কার উপর নির্ভর করে যাচ্ছে, উষ্ণতার উপর। কেবলমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই কনসেপ্টটা প্রযোজ্য, অন্যান্য গ্যাসের সঙ্গে অন্যান্য গ্যাসের প্রেসার বা ভলিউম তার উপরও নির্ভর করে যায়। তাহলে সেক্ষেত্রে কি হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সম্ভব, ঠিক আছে। তাহলে হুম আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হবে না, তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। তার মানে কি হবে না, তুমি যে হ্যাঁ পরিমাণ, স্যার একই একই কনসেপ্ট এটাই মতো, একই কনসেপ্ট। কৃতকার্য যতটা করবে সেটা তাপের রূপান্তর হবে, যদি আদর্শ রূপান্তরিত গ্যাস হবে। হয়। বাস্তব গ্যাসের ক্ষেত্রে স্যার কিন্তু এরকম কোনো তোমাকে যন্ত্র আছে? ইকুয়েশনটা পুরোপুরি তৈরি যন্ত্র করতে আছে হবে। হ্যাঁ। এরকম স্যার যন্ত্র, প্রশ্নটা লিখে রাখো, পরের টাইম বলে দিচ্ছি। হ্যাঁ বলো। সেই ওই যে সে আগের দিন যেটা বলছিলেন, সে একটা যন্ত্র বলছিলেন না? ইয়ে না, ওই যে কি কার্নো বলতে না, নাম, কার্নোট ইঞ্জিন, হ্যাঁ পরে আসছি কার্নো ইঞ্জিন। পরে স্যার ওই যে দুটি সমষ্ণ হ্যাঁ বলো। লেখো কখনো পরস্পরকে ছেদ করতে পারে না, এর একটু ব্যাখ্যাটা একটু হ্যাঁ, ভালো করে ছবি এঁকে বুঝে দিন না। যদি স্যার দুটি যদি স্যার সমষ্ণ ছেদ লেখো। করে তাহলে কি একটা হ্যাঁ গ্যাসের দুখানা উষ্ণতা হতে পারে? দুটো উষ্ণতা থাকবে, যেটা বাস্তবে সম্ভব নয়। হ্যাঁ একটু স্যার লিখো, সম্ভব চিত্রটা নয়, এঁকে বুঝিয়ে দিন। ছেদ করে হ্যাঁ তাই আচ্ছা, ছেদ করেন। হুম তোমরা ওই কি বলে, দাঁড়াও আমি এটাকে বলে দিই, তারপর আমি ওটাই আসছি। আচ্ছা, এরপর কি, এরপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হচ্ছে, ডেল কিউ এর মান শূন্য, তার মানে কি দাঁড়াচ্ছে, ডেল ই ইন্টারনাল ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডেল ডাব্লিউ বি। তাহলে কি হবে, এটার মান যদি কমে বা ওয়ার্ক ডান বাই দা সিস্টেম যদি হয়, ওয়ার্ক ডান বাই দা সিস্টেম যদি হয়, তাহলে কি হবে, এটার মান কমে যাবে, কারণ এটা নেগেটিভ সাইন আছে, ঠিক আছে। তাহলে হুম সিস্টেমটা যদি কৃতকার্য করে, ভালো করে মানেগুলো ধরার চেষ্টা করবে, এই মানেগুলোর উপর বেস করে অনেক প্রশ্ন আসে। যদি ওয়ার্ক ডান বাই দা সিস্টেম হয়, সিস্টেমটা যদি কারো উপর কৃতকার্য করে, ঠিক, তাহলে সিস্টেমটা তার নিজের অভ্যন্তরীণ শক্তি খোয়াবে, অভ্যন্তরীণ শক্তি হুম হুম নষ্ট করবে, তবেই সেটা হুম। কৃতকার্য করতে সক্ষম হবে। এটার মানে এটাই দাঁড়াচ্ছে। এখানে এটা যেমন কিন্তু স্যার কোন রকম গ্যাসকে কোনো প্রসারণ তাপের করে দিলে আদান যেটা প্রদান হয়, হয় না। গ্যাসে এটা কি ধরনের মানে সেই, প্রসারণ, অ্যাডিয়াবেটিক এক্সপানশন। হ্যাঁ 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 ওটাই, সেই এটা হ্যাঁ, কুপরিবাহী আইডিয়াল গ্যাস, পাত্রে রেখে। আইডিয়াল গ্যাস যদি হয়, আইডিয়াল গ্যাস ও যদি হয় সেক্ষেত্রে হবে। অ্যাডিয়াবেটিক এক্সপানশন করো, তাহলে সেক্ষেত্রে হবে, ঠিক আছে। আচ্ছা,
আর কি? আর দেখো তোমাদের বইয়ে তোমরা এই কোশ্চেনটা করোনি, তোমরা মনে হয় পার্থক্য ঠিক মতো পড়োনি। ওখানে লেখা আছে দেখবে, কিসের? অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে যে খুব ফাস্ট প্রসেস। হ্যাঁ জানি। হ্যাঁ আর হ্যাঁ ওই সমষ্ণ হ্যাঁ। প্রক্রিয়া হচ্ছে প্রক্রিয়া এটি একটি অতি মন্থর প্রক্রিয়া, আর রুদ্ধতাপের প্রক্রিয়া হ্যাঁ। এটি অতি দ্রুত কারণ প্রক্রিয়া। স্যার বলবো, স্যার কারণ বলবো হ্যাঁ বলে ফেলো। হচ্ছে যে সমস্ত প্রক্রিয়া ধীরে ধীরে ঘটানোর কারণ সমস্ত প্রক্রিয়া হচ্ছে যে সিস্টেম মানে কোনো গ্যাসকে যদি প্রসারিত করা হয় তাহলে সে এক তাপ হচ্ছে যে রিলিজ করবে, কিন্তু আমি সমস্ত প্রক্রিয়ায় তাপটাকে টিটাকে কনস্ট্যান্ট রাখতে চাইবো, তাই জন্য আমাকে বাইরে থেকে তাপ দিতে হবে। ওই তাপ দিতে গেলে তার একটা সময় দরকার। ওই সময়টা কোথাতে পাবে না, ওই প্রক্রিয়াকে যদি ধীরে ধীরে করে ওই প্রক্রিয়ার যে ধীর সময়টা ওই তাপটা ঢুকাবে ওতে, ফলে তাপমাত্রা হ্যাঁ কনস্ট্যান্ট থাকবে। আর হচ্ছে রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো মানে বাইরে থেকে তাপটা আর ওই ভিতর থেকে কোনো তাপের আদান প্রদান হবে না, তাই জন্য হবে নি। তাড়াতাড়ি করে। ওকে ওকে, একদম ঠিক আছে, একদম ঠিক। পুরা বুঝতে 2-2। পারলে সবাই? হুম। 2-2। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো হচ্ছে যে এটা। আহ, তো এখানে এই কনসেপ্টটা মাথায় রাখবে। ঠিক। আচ্ছা, হুম। এরপর কি? এরপর আমি আসছি সম ওটা সে আয়তনীয় 2 এর পয়েন্টে প্রক্রিয়া। আছে। সম আয়তনীয় প্রক্রিয়া কি হচ্ছে? এটা বন্ধ, কৃতকার্যটা বন্ধ। কৃতকার্য বন্ধ মানে কি? তার ডেল ই হুম। ইন্টারনাল ইজ ইকুয়ালস টু ডেল কিউ। কিউ। তার হুম। মানে সিস্টেমটাকে যদি তুমি তাপ দাও তাহলে কি হবে? এখানে প্লাস সাইন আছে, তার মানে তার ইন্টারনাল এনার্জি অভ্যন্তরীণ বাড়বে। শক্তি বাড়বে। ঠিক আছে। হুম। ডেল কিউ ছিল হুম। কি ছিল? হিট গিভেন টু দ্য সিস্টেম। ঠিক তো? সিস্টেম তাহলে বা কি নিয়ে হতে? অভ্যন্তরীণ শক্তি বাড়বে। দেওয়া। আচ্ছা, এরপর কি? দেখো আমি কি করছি এখানে, এখানে আমি করছি এই সমস্ত জিনিসগুলো আগে পেয়ে গেছি। থার্মোডাইনামিক্সের ফার্স্ট লকে এখানে লাগিয়ে কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করে নিচ্ছি, কারণ এই ক্লিয়ারনেস খুবই দরকার। এখান থেকে বেশিরভাগ কোশ্চেন অ্যাটেম্প্ট হয় থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয়ের। ঠিক আছে, জয়েন্টে। সে তুমি ফিজিক্সে, হ্যাঁ ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো, জয়েন্ট বলো, এইচএস বলো, সব জায়গায়। ও তো এখান থেকে কোশ্চেন অ্যাটেম্প্ট হয়। এবার তোমাদের কেমিস্ট্রিতে আরো 2-3টা আলাদা আলাদা কনসেপ্ট আছে, যেমন এনথ্যালপি, এনট্রপি। ঠিক আছে, আর তোমার কি বলে এনথ্যালপি, এনথ্যালপি। এনট্রপি আর গিভস ফ্রি এনার্জি। ঠিক, এগুলো স্যার কেমিস্ট্রি স্যার বলবেন। আচ্ছা, তাহলে এবার হচ্ছে যে ডেল পি ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখানে কৃতকার্য হচ্ছে হলো। এক্ষেত্রে হচ্ছে সবকিছু ঘটনাই একসাথে ঘটবে। ঘটবে। এটা এমন একটা প্রসেস, এখানে সবকিছু ঘটনায় একসাথে ঘটবে, অর্থাৎ কৃতকার্য হবে। কৃতকার্য যদি করা হয় তাহলে সেটা মানে অভ্যন্তরীণ স্যার শক্তি আর তাপ দুটোই তৈরি করবে, তাপগতিবিদ্যার বা প্রথম সূত্র পুরাপুরি মেনে চলবে এটা। পুরোপুরি একবারে পুরো। ঠিক আছে, পুরোপুরি হলো। তাহলে এটা হয়ে গেল। এবার পরের প্রশ্ন যেটা বলেছিল, যেটা হচ্ছে যে তোমরা সরল রেখার সমীকরণ পড়ে নিয়েছো, হ্যাঁ। y is equals to mx plus c। mx প্লাস y is equals to mx plus c। c কে যেমন কি সেটা বলা হয়? প্রবণতা ছেদিতাংশ। ছেদিতাংশ। ওই ওই আরে আছে। অন্য ভাষায় বলো, c কে বলা হয় প্যারামিটার। ও ইংলিশটা জানতাম না। এটা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তুমি y is equals to mx plus c, এটা যদি কার্ভ হয় এরকম, তখন c is equals to c1। প্যারামিটার মানে কি? এর ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? এই পুরো ছবি পাল্টে যাবে। যেমন c is equals to c1, তার ছবি এরকম হয়ে গেছে। c is equals to c2 কি হবে? তার ছবি এরকম হয়ে যাবে। বেরিয়ে যাবে। c is equals আচ্ছা, to c3 কি হবে? তার ছবি এরকম পাল্টে যাবে। তবে সি আলাদা তো হয়ে গেলে তো সব আলাদা হয়ে যাবে মনে হয়। হ্যাঁ। সব আলাদা হবে না, নতি একই থাকবে। হ্যাঁ, সে নতি তো এগুলো সব মাইনাস এ বাই বি। পরস্পর পরস্পর সমান্তরাল লিখেছি, ওই জন্য ছবিগুলো পরস্পর সমান্তরাল আঁকা হয়েছে দেখো। ঠিক আছে, কিন্তু ছেদিতাংশ আলাদা আলাদা জায়গায় কাট করেছে। তাহলে এগুলো কি করা হয়? এগুলোকে আইডেন্টিফাই ছবি। তাহলে এখানে আমি 3টে আলাদা আলাদা ছবি আঁকলাম, তাহলে পার্থক্য কি? c1 is equals তাহলে to স্যার c2, c is equals to c3, আলাদা আলাদা। ঠিক, তাহলে এখানে প্যারামিটারে চেঞ্জ প্যারামিটার। হচ্ছে। সমষ্ণ প্রক্রিয়া কি ছিল? টি কনস্ট্যান্ট। টি এর মান কি হ্যাঁ, হতে পারে? টি1 হতে পারে, টি এর মান টি2 হতে পারে। ঠিক, মেন কথা টি তাহলে এটা কনস্ট্যান্ট ছবিটা থাকবে। কিরকম হবে? হ্যাঁ, ছবিটা কিরকম হবে? এরকম হবে। সমপরাবৃত্ত। না, এইবার যদি ছবিটা এরকম করে কেটে দেয়, তাহলে এটা একটা কার্ভ, যার
প্যারামিটার হচ্ছে T1, এটা একটা কার্ভ, তার প্যারামিটার হচ্ছে T2। তাহলে একটা সিস্টেম আছে যার একটা নির্দিষ্ট সময়ে টেম্পারেচার দুটো হবে, এটা পসিবল নয়। হ্যাঁ ও কিন্তু স্যার ও তো একটা সিস্টেম তখন তো আছে যে নতি পাল্টি যাবে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, স্যার, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, হ্যাঁ। তখন না, তো নতি নতি পাল্টি নতি যাবে হবে না তো? বইয়ে স্যার শুধু নতি ওইটুকু বলে ছেড়ে দিচ্ছে, কি বলছে জানেন যে একই বলছে বিন্দুতে নতি আছে। দুটি একই বিন্দুতে আলাদা আলাদা নতি হবে, সেটাও বলতে পারবো, নতির সাহায্যে বলতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মেনলি T1 T2 কার্ভ দিয়ে এটা ব্যাখ্যা করা হয়। ক্লিয়ার এখন পর্যন্ত? হুম আচ্ছা, এই যে প্রসেসগুলো আমরা পড়েছি না, আমরা সেই ফোর্সের ক্লাসিফিকেশন করতে গিয়ে ফোর্সকে অনেকভাবে ক্লাসিফাইড করেছিলাম। যেমন একরকম ক্লাসিফিকেশনের মধ্যে ছিল কনস্ট্যান্ট ফোর্স, আর হচ্ছে মৌলিক ফান্ডামেন্টাল ফোর্স, মানে মৌলিক বল আর হচ্ছে কনস্ট্যান্ট বল। আরেক রকমের ক্লাসিফিকেশনের মধ্যে বলেছিলাম অভ্যন্তরীণ বল, বাহ্যিক বল, ঠিক বল ঠিক তো। আরেক রকম ক্লাসিফিকেশনের মধ্যে বলেছিলাম কনজারভেটিভ, সংরক্ষী বল, অসংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স, হ্যাঁ নন কনজারভেটিভ, ঠিক তো। ডিফারেন্ট টাইপ অফ ক্লাসিফিকেশন আছে। তাহলে এখানেও একই জিনিস, এটা এক রকমের ক্লাসিফিকেশন যেটা প্রক্রিয়ার উপর বেস করে তৈরি, ঠিক আছে। এছাড়াও এই যে 5টা প্রক্রিয়া, আমি এখানে 6 নাম্বার লিখে রাখি না, তোমরা মাথায় সবসময় রাখবে যে 5টাই প্রক্রিয়া আছে। এছাড়াও আরো অনেক প্রক্রিয়া হয়, কারণ তুমি একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে একাধিক কার্ভ আঁকতে পারবে। তুমি যখন একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যাচ্ছ, ঠিক আছে, তুমি অনেকগুলো কার্ভ আঁকতে পারবে। সেই অনেকগুলো কার্ভের মধ্যে একটা 5টা কার্ভ নয়, 5টা কার্ভের থেকেও বেশি কার্ভ আছে, ঠিক আছে। তাহলে এই 5টা প্রসেস হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড প্রসেস। 5টা প্রসেস হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রসেস, ওকে। তারপরেও যদি বাইরে যদি কোনো প্রসেস দেয়, তাহলে সেখানে তোমাকে কোশ্চিন পড়ে প্রসেসটা সম্বন্ধে আইডিয়া করতে হবে আস্তে আস্তে করে। আচ্ছা, তো এখানে এই যে প্রসেসকে আছে, এই প্রসেসকে আবার দুরকম ভাগে ভাগ করব। দুরকম ভাগে ভাগ করা মানে কি, একটা হচ্ছে তোমার প্রত্যাবর্ত প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে। আরেকটা হচ্ছে প্রত্যাবর্তক, এক মিনিট, প্রত্যাবর্তক প্রক্রিয়া, আরেকটা হচ্ছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এটা একটু অন্য রকমের কনসেপ্ট আছে, ঠিক আছে, বোঝার চেষ্টা করবে, কেমিস্ট্রিতেও এই কনসেপ্টটা আছে। তো এখানে কি হচ্ছে, আমি সিস্টেম, সংস্থা এবং তার পরিবেশ দুটোকে কল্পনা করছি, বুঝেছো? তো সংস্থা যখন আদান প্রদান করছে কোনো কিছু, মানে শক্তি, এখানে শক্তি নিয়ে আলোচনা করা হচ্ছে না, আদান প্রদান মানে শক্তির আদান। যখনই শক্তির আদান প্রদান করছে পরিবেশের সঙ্গে, তখন দুজনেরই পরিবর্তন হচ্ছে। এও যেমন পরিবর্তন হচ্ছে, এর যদি আয়তন বাড়ে তাহলে পরিবেশের আয়তন কমবে, ঠিক। ওকে, আরেকবার বলুন তাহলে কি হলো? হ্যাঁ, যদি সংস্থার কোন রকম কোনো প্রপার্টি যদি চেঞ্জ হয়, মানে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংস্থা যখন যায়, ঠিক, তখন সংস্থাটা কি হবে, পরিবেশের সঙ্গে শক্তির আদান প্রদান ঘটাবে, যদি এটা আইসোলেটেড সিস্টেম না হয়, ঠিক। নিরবিচ্ছিন্ন না, তাহলে হ্যাঁ শক্তির যখন আদান প্রদান ঘটাবে, তখন কি হবে, এই যে পরিবেশ যে আছে সেই পরিবেশের উষ্ণ প্রপার্টিরও চেঞ্জ হবে, ঠিক। মানে স্যার এখানে তো তাহলে তাহলে ক্যালোরিমিতির মূলনীতি লঙ্ঘিত হচ্ছে। কেন ক্যালোরিমিতির মূলনীতি লঙ্ঘন হচ্ছে বলো? ক্যালোরিমিতির মানে স্যার মূলনীতিটা কি? তাহলে তো বলছিল বস্তুদ্বয়ের মধ্যেই তাপটা থাকবে, পারিপার্শ্বিকের মধ্যে তো যাবেনি, মানে মানে কিন্তু এখানে তো স্যার সেটা তো আমি ও আইসোলেটেড সিস্টেম বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। এটা তো আইসোলেটেড সিস্টেম নয়, পরিবেশের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দুজনের পরিবর্তনটাকে বিবেচনার মধ্যে ধরবো, ঠিক। কিরকম ভাবে ধরবো, ধরো
সিস্টেমটা করছে কি, একটা পথে গেছে এ বিন্দু থেকে বি বিন্দুতে। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি যায়, কথার কথা বলছি, এটার প্রেসার যদি কমে, ঠিক, বা এটার ভলিউম যদি কমে, তাহলে এটার ভলিউম বাড়বে, পরিবর্তন হবে। তাহলে আমি যদি সিস্টেমটাকে উল্টা পথে নিয়ে যাই, সিস্টেমটাকে উল্টা পথে যদি নিয়ে যাই, উল্টা পথে নিয়ে গেলে সেই যদি একই ঘটনা ঘটে, সিস্টেম উল্টা পথে নিয়ে যাওয়া মানে কি, এটার ভলিউম প্রথমে কি কমবে। ছিল, বেড়েছিল, এখন হ্যাঁ, কমবে, তারপরে তার মানে ভলিউম বেরিয়ে বাড়বে, যাবে। বেড়ে যাবে। তাহলে আগে প্রথম এ আর কন্ডিশনে পরিবেশের যখন ছিল, আয়তন বাড়বে। এর প্রেসার ছিল P1V1 আর এর ছিল P2V2 স্টেট। বর্তমানে যখন এটাকে এখান থেকে এখানে নিয়ে গেছি, আবার ঘুরিয়ে যখন এখান থেকে এখানে ফিরে আনছি, যদি উভয়ের স্টেট এটাই থাকে, কোনো পরিবর্তন না হয়, তাহলে এই প্রক্রিয়াটাকে আমি বলবো প্রত্যাবর্তক প্রক্রিয়া। এবার বইয়ের ডেফিনেশনে আসি। কি আরেকবার বলুন। যখন, ও স্যার, মানে যে হ্যাঁ, পথে যাবে সেই পথ দিয়ে ফিরে আসবে। সেই পথ দিয়ে ফিরে আসবে না, না, যদি কোনো সংস্থাকে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পথে দিয়ে যাওয়া হয়েছে, আবার যদি সেই পথ দিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসা হয়, এবং ফিরে আসার পর দেখা যায় যে পরিবেশ এবং সংস্থার যে কন্ডিশন প্রথম অবস্থায় ছিল সেই কন্ডিশনই ফিরে পেয়েছে, তাহলে সেটাকে বলবো আমি প্রত্যাবর্তক প্রক্রিয়া। একটা উদাহরণ দিই, না ও, হলে এগুলো মাথায় ঢুকবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার আগে ডেফিনেশনটা দিয়ে দিই। তাহলে পথটা অপ্রত্যাবর্তক আলাদা হয়ে যাবে। প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, না না, পদ আলাদা হবে না, ভুল ভুল ধরছো, কন্ডিশনটা আলাদা সবাই হয়ে ভুল যাবে। ধরছো। হ্যাঁ, কন্ডিশনটা আলাদা হবে। আমি ও, উদাহরণ দিই, তবে বুঝতে পারবে। তাহলে হ্যাঁ, কি একটু হচ্ছে, উদাহরণ। এবার যখন এটাকে পূর্বে অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে পূর্বের অবস্থা যখন ফিরিয়ে আনবে ওই একই পথে, তখন কিন্তু এটা P1V1 হলেও এটা P3V3 তে P1, শিফট করে যাবে, হ্যাঁ, অ্যাকচুয়ালি P2V2 তে হওয়ার কথা। তার মানে পরিবেশের হুম, পরিবর্তন হয়েছে, এটা বলে হুম, অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, ঠিক আছে? যেমন ধরো, হুম, হুম, কোনো একটা বস্তুকে উপর থেকে তুমি ছেড়ে দিলে, হুম, নিচে পড়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, এই বস্তুটাকে যদি তুমি বহন করে উপরে নিয়ে যাচ্ছ, তাহলে তুমি বহন করে উপরে নিয়ে যাচ্ছ মানে তোমাকে বাইরে থেকে এনার্জি প্রোভাইড করতে হচ্ছে, সেই এনার্জিটা কি এখানে হুম, রিলিজ হচ্ছিল, হচ্ছিল না। হুম। সে তো স্যার তাহলে জিরো। এই যে এক্সট্রা একটা পরিবর্তন ঘটলো, হুম, এটা হওয়ার কথা সে ছিল না। আরেকবার বলুন। যদি যদি কি হতো, যদি এই বস্তুটা নিচে পড়েছিল এবং অটোমেটিক্যালি উপরের দিকে উঠতো, তাহলে এটা নাম ও, দিয়ে দিতাম প্রত্যাবর্তক প্রক্রিয়া। কিন্তু বাস্তবে কি হয়, বাস্তবে হয় এটা নিচে পড়ে যায়, নিচে পড়ে যাওয়ার সময় বাস্তবে তুমি কিন্তু এর উপর কোনো কার্য করো না, তোমার কোনো না, কন্ট্রিবিউশন থাকে না। কিন্তু যখন এটাকে আবার উপরে তোলো, তখন তোমায় কি করতে হয়, এর উপর কার্য করতে হয়। তার মানে এটা তো তার আগে মানে ছিল না, এখন তুমি করছো, তাহলে হুম, পরিবেশকে আর পূর্বের অবস্থায় ফিরে পাবে না, তুমি একটা পরিবেশের পার্ট। তুমি আগে কিছু করছিলে না, তুমি এখন করেছো, তার মানে হুম। পরিবেশ এখানটায় যদি আগে পরিবেশ যা ছিল এখন পরিবেশ সেরকম অবস্থায় ফিরে আসবে না। স্যার, মানে এটাকে আমার বলা থেকে হয় এনার্জি লস হবে। অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। তোমার থেকে মানে এনার্জি লস হোক কি যাই হোক, এখানে যদি স্যার পরিবেশের একটা কন্ডিশন এ স্যার এটা হয়, একটু বলুন একবার, আমার নেটওয়ার্ক হচ্ছে প্রবলেম হচ্ছে। আমি বলছি বলছি এখানে যদি তার মানে পরিবেশের স্যার, কন্ডিশন এ হয়, এটা ফিরে এখানে গেল, দিয়ে আবার এটাকে ফিরে যখন উপরে তুলে আনা হবে, তখন পরিবেশ আর এ কন্ডিশনে থাকবে না, বি স্টেটে চলে যাবে। হুম, ঠিক হুম, কারণ আছে। কি, তুমি এখানে এক্সট্রা একটা কৃতকার্য করেছো, বল এই প্রয়োগ করছি। কৃতকার্যটা তুমি, হ্যাঁ, বল প্রয়োগ করেছো, সেটা তোমায় কিন্তু এটাকে নামানোর সময় করতে হয়নি। হয়নি, সে তো না, স্যার গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য স্যাক করে নেবে যাবে। কার জন্য আমি বুঝবো না, আমি এটা ফোর্স দিয়ে ব্যবহার করব না, আমি এটাকে কি দিয়ে ও, ব্যবহার করছি, আমি শক্তি, থার্মোডাইনামিক্স দিয়ে ব্যবহার করছি, এনার্জি, এনার্জি, শক্তি দিয়ে। হ্যাঁ। ঠিক আছে, প্রত্যাবর্তক প্রক্রিয়া কি অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে পরিবেশের সমস্ত ন্যাচারাল প্রসেস যেটা আছে সেগুলো সব অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, প্রত্যাবর্তক নয়। খুবই কম প্রক্রিয়া আছে যেটা হচ্ছে প্রত্যাবর্তক প্রক্রিয়া, স্যার, নালে উদাহরণ পরিবেশের সমস্ত স্থিতিস্থাপক প্রক্রিয়াই, সংঘর্ষ। বলুন। উদাহরণ হ্যাঁ, স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক হুম, সংঘর্ষ সেক্ষেত্রে পরিবর্তন হয়, ঠিক আছে? স্যার, হয়। উপর দিয়ে একটা স্থিতিস্থাপক বলকে ফেলে দিলাম। সংঘর্ষ, সে তো স্থিতিস্থাপক যদি একই সংঘর্ষ
একই দূরত্ব অতিক্রম করে, উপর দিয়ে যতটা দূরত্বে ফিকলু সে যদি আবার একই দূরত্ব উপর দিয়ে, স্যার। হ্যাঁ হ্যাঁ পরে বলতে দুই পারো, হয়। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সম্ভব। ঠিক আছে, তাহলে যে কিন্তু যে এই অবস্থায় ক্ষেত্রে তো এক্ষেত্রে অস্থিতিস্থাপক তুমি হয় না। না, হ্যাঁ যা শুধু পরিবেশের সংঘর্ষের কথা সাথে বলছি না, তো। তুমি আইডিয়াল হ্যাঁ কন্ডিশন হ্যাঁ। বলছো। স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে আদর্শ অবস্থা। আদর্শ তাহলে অবস্থা। ডেফিনেশনটা আমি আরেকবার আসছি। এ থেকে বি বিন্দুতে যে পথে গিয়েছে সেই পথে যাওয়ার সময় পরিবেশ এবং সংস্থার যেরকম পরিবর্তন হয়েছে, বি থেকে এ বিন্দুতে ফিরে আসার সময় পরিবেশ এবং সংস্থার যদি ঠিক একই রকম পরিবর্তন হয়, এবং এ কন্ডিশনে পরিবেশ এবং সংস্থার যা অবস্থা ছিল ফিরে আসার পর যদি পরিবেশ এবং সংস্থার একই অবস্থা তৈরি হয়, তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলি প্রত্যাবর্তক প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আগের সমস্ত প্রক্রিয়াই সেটা প্রত্যাবর্তক বা অপ্রত্যাবর্তক। যদি বলি সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রত্যাবর্তক প্রক্রিয়া, সমষ্ণ অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, এরকম করে কথা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল প্রত্যাবর্তক প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তক। তার প্রত্যাবর্তক প্রক্রিয়াটা কি করা হয়, পূর্বের অবস্থায় ফিরে আনা যায়। ঠিক আছে, অপ্রত্যাবর্তক প্রক্রিয়াকে পূর্বের অবস্থায় ফিরে আনা যায় যায় না। 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 ওকে, স্যার স্থিতিস্থাপক হয় কেন? লাস্টে সেটি। এরপর এরপর আমরা আসছি তাপীয় ইঞ্জিন। জেট ইঞ্জিন। তাপীয় ইঞ্জিন, জেট ইঞ্জিন। তাপীয় ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন কি? তাপীয় ইঞ্জিন হচ্ছে যে একটা সিস্টেম বা সংস্থা। এখানে কি হয়, এখানে পুরোটাকে মিলে তৈরি করা হয়। একটা সংস্থা নেওয়া হয় আর তার পরিবেশ হিসেবে একটা সিঙ্ক নেওয়া হয়। ঠিক আছে, বা পরিবেশ হিসেবে একটা সিঙ্ক। সিঙ্ক মানে উৎস, মানে স্যার সোর্স। সোর্স উৎস, তাপের উৎস। যদি তাপ দরকার হয় তাহলে তাপের উৎস, পেট্রোল। অথবা যদি তাপ নিতে হয়। আমি বলছি বাস্তবে উদাহরণকে বলছি, পরে আমি এক ডেফিনিশনটা আসি। এবার কি হচ্ছে, তাপীয় ইঞ্জিন কি হয়, তাপীয় ইঞ্জিন হচ্ছে যে একটা সংস্থা এবং বিশেষ ধরনের পরিবেশের কম্বিনেশন। বিশেষ করে সংস্থাকেই বলে দেওয়া হয় সহজ করে। সেই সংস্থাটা কি করে না, তাপ শক্তিকে কার্য শক্তিতে রূপান্তর করে। ঠিক, এই জন্য নাম দেওয়া হয়েছে ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন। ইঞ্জিন কেন, কারণ এটা একটা বিশেষ মানে স্যার ধরনের সেই বাষ্পীয় ইঞ্জিন যেটা, হ্যাঁ, তুমি বাষ্পীয় ইঞ্জিন বলতে পারো, কি তুমি ওটা স্যার জেমসো মোটরসাইকেলের আট। ইঞ্জিন, ইঞ্জিন গাড়ির বলতে ইঞ্জিন, পারো। 4 চাকার হ্যাঁ, ইঞ্জিন। জেমসো গাড়ির আট, ইঞ্জিন জেমসো আট। যা ইচ্ছা বলতে পারো। তো গাড়ির ইঞ্জিনে কি হয়, এই যে সংস্থাটার, এই যে সংস্থা নেওয়া হয় যেমন গ্যাসিয়াস সিস্টেম। তো গ্যাসিয়াস সিস্টেমে পেট্রোলটা দহনের ফলে যে গ্যাসটা তৈরি হয়, সেই গ্যাসটা হচ্ছে তোমার সিস্টেম। ঠিক আছে, তো এই তাপটা কোথায় ফিরিয়ে দেয়, মাঝে মধ্যে তাপকে ফিরিয়ে দিতে হয়। একে কোথায় ফিরিয়ে দেয়, পরিবেশে। তাহলে বাইরে যে যে পেছন দিক দিয়ে ধোঁয়াটা ছাড়ে, সেই ধোঁয়াটার মাধ্যমে কি হচ্ছে, সে পরিবেশে তাপ দিয়ে দিচ্ছে। ঠিক তো, তো পরিবেশের তাপকে তাকে রিলিজ করতেই হবে। ঠিক, তাহলে আমি পরে তাপ দেওয়া নেওয়ার ব্যাপারটা পরে আমি আসছি। তাহলে ওখানে কি হচ্ছে, পেট্রোলকে দহন করে যে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপটার মাধ্যমে চাকাকে ঘোরানো হচ্ছে। তো কোনো কিছুকে ঘোরানো মানেই তুমি বুঝতে পেরে গেছো কৃতকার্য করা। ঠিক, বা তান্ত্রিক গতি শক্তি। শক্তি তৈরি করা, যান্ত্রিক শক্তি। তার মানে এখানে কি হচ্ছে, তাপ শক্তি যান্ত্রিক যান্ত্রিক শক্তিতে শক্তি ট্রান্সফার যান্ত্রিক হয়। শক্তিতে বা রূপান্তরিত হচ্ছে। কৃতকার্যে স্যার পরিবেশে রূপান্তরিত যদি হচ্ছে। আমি না দিতাম, স্যার কি এমন কন্ডিশন পরিবেশকে যদি সৃষ্টি করা যায়নি? বলছি পরিবেশকে তো বলছি স্যার তাপ তো বেরিয়ে যায়। বলছি না দিলে বলছি রকেট হয়ে যেত ঠিক সব আছে, গাড়ি। না দিলে কি হবে, সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রে একটা ড্রব্যাক আছে। কি ড্রব্যাক মানে কিছুটা, মানে বলছি ব্যাপারটা দেখো তারপর বুঝতে পারবে। সেটা হচ্ছে যে আমরা করি কি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এই কনসেপ্টটা কোথাও পাবে না বইয়ে, এটা মানে এরকম ভেঙে লেখা নেই। সেটা হচ্ছে যে আমরা ইকুয়েশনটা লিখেছি, del E internal is equals to minus of del W by the system plus del Q, ডেল কিউ। del Q। হুম। এখন কি হচ্ছে, এটাকে একটু অন্যভাবে লিখি, del E internal plus del W B
ইজ ইকুয়ালস টু ডেল কিউ। কোনো বস্তুতে যদি তাপ দেওয়া হয় সেই তাপটা অভ্যন্তরীণ শক্তি এবং কৃতকার্যে রূপান্তর হবে। এখান থেকে আরো কথা বলা যায় যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কারণ ইকুয়াল সাইন আছে। যদি গ্রেটার দেন অর লেস দেন সাইন হতো তাহলে তুমি শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করতে পারতে। ঠিক আছে, তাহলে এখানে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করতে পারবে। এখন এখানে রহস্যটা অন্য জায়গায়। রহস্যটা কোন জায়গায়? তুমি যদি সংস্থাকে, কোনো একটা সংস্থাকে যদি অনবরত কাজ করাতে চাও, মানে সংস্থা কন্টিনিউয়াসলি প্রসেস করতে থাকবে, ঠিক আছে, কন্টিনিউয়াস প্রসেস যদি করতে হয় তাহলে সংস্থাকে তোমাকে সাইক্লিক প্রসেসে ঢোকাতে হবে। সিস্টেম একটা জায়গা থেকে অন্য জায়গায় যদি শিফট করে যায় তাহলে তার অবস্থা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে এখানে শিফট করলে অবস্থার পরিবর্তন হয়ে গেল, তাহলে তুমি এটা কন্টিনিউয়াস করতে পারবে না। তাহলে সিস্টেম যদি কন্টিনিউয়াস ওয়েতে করতে হয়, অনবরত, তোমার যে থার্মাল প্ল্যান্ট থেকে যে পাওয়ারটা তৈরি হচ্ছে সেটা কিন্তু অনবরত তৈরি হচ্ছে, কোনো গ্যাপ নেই। ঠিক আছে, বা তোমার মোটরসাইকেল যে এটা তৈরি করবে ওয়ার্কটা, সেটা কিন্তু অনবরত তৈরি করবে কোনো গ্যাপ ছাড়া। তাহলে এটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে প্রসেসটা যদি কন্টিনিউয়াস করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে সাইক্লিক প্রসেসে মুভ করতে হবে। ঠিক তো? তো এই যে সাইক্লিক প্রসেসে যে মুভ করবে, সাইক্লিক প্রসেসে মুভ করার সময় অনবরত এখানে কি ঘটনা ঘটে? এখানে ঘটনা ঘটে এরকম, আমি কথার কথা বলছি, তোমাকে যদি 100% তাপ শক্তি দেওয়া হয়, ঠিক আছে, কথার কথা হচ্ছে যে তুমি 100%-এর মধ্যে যদি সেটা কি করবে না 80% কার্যে রূপান্তর করেছে আর 20% অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তর করেছে। ঠিক আছে, এটা সম্ভব, কারণ শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, মানে এই দুটোর হিসাব এখানে মিলে যাবে। ঠিক, এখন প্রসেসটা হচ্ছে যখনই তুমি ওই সিস্টেমটাকে কন্টিনিউয়াস করতে যাবে, মানে অনবরত ঘটনাটা ঘটাতে যাবে, তখন কি হবে, 100%-এর মধ্যে ও 80%-কে করবে কি না, এটা রেশিও করে নেবে। আমি আর রেশিও বলছি না, আমার রেশিওটা আমার এখানে ভুল আছে। এইরকম এটা যা রেশিও আছে সেই রেশিওতে এখানে হবে, সেটা যাই হোক সেরকম রেশিওতে করবে। বাদ বাকি 20% যে তাপ থাকবে তাকে পরিবেশে দিয়ে দেবে। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এখানেও মেনে চলছে। ঠিক আছে, কিন্তু যখন এই প্রসেসটাকে ও কন্টিনিউয়াস করতে চাইবে তখন কিন্তু কিছু পরিমাণ তাপকে একে পরিবেশে রিলিজ করতেই হবে। কেন স্যার? কেন? কারণ তুমি এটা কন্টিনিউয়াস করতে পারবে না। যদি তুমি সাইক্লিক করতে চাও তাহলে তোমাকে পরিবেশে রিলিজ করতে হবে। কেন পারবো না স্যার? না, পারবে না, স্টেট চেঞ্জ হয়ে যাবে না। স্টেট চেঞ্জ হয়ে গেলে তুমি সিস্টেমটাকে তো পূর্বের অবস্থা আনতে পারবে না। তুমি কন্টিনিউয়াস করতে গেলে তোমার স্টেটটা কি হবে, তুমি ধরো একটা সিস্টেম নিয়ে কাজ করছো, ঠিক তো, এটা ধরো এখানটায় এটা একটা তোমার আছে, তো এটা এরকম করে মুভ করলে কি হবে, এটা তোমার ওই চাকাটাকে ঘোরাবে, এখানে যে চাকা লাগানো আছে চাকাটাকে ঘোরালো, এবার এটাকে তো তোমাকে ব্যাকে ফিরিয়ে আনতে হবে। তুমি কি সারা জীবন ধরে এটা বাড়াতে থাকবে, বাড়াতে থাকবে, বাড়াতে থাকবে, বাড়াতে থাকবে? এটা তো আবার ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে যখন আনাবে তখন চাকাটা কি হবে, আবার সেকেন্ড বার রোটেট করবে। বুঝতে পারছো না? পারো? পিস্টন কিভাবে কাজ করে দেখে নেবে ইউটিউবে। ঠিক, একবার মুভমেন্টের জন্য চাকা 180 ডিগ্রি ঘুরবে, সেকেন্ড মুভমেন্টের জন্য মানে এরকম যখন যাবে চাকাটা মোট 360 ডিগ্রি ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে যদি কন্টিনিউয়াস প্রসেস তোমাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমাকে সাইক্লিক প্রসেসে ঢুকতে হবে। আর যখনই তুমি সাইক্লিক প্রসেসে ঢুকবে তখন কিন্তু ও 100% তাপকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারবে না। 80% ইউটিলাইজ করবে, বাদ বাকি 20% পরিবেশে ওকে ফেরত দিয়ে দিতে হবে। এবার কেন, আরো ডিটেলস পরে আসছে। তাহলে এখান থেকেই আসছে তোমার ইঞ্জিনের এফিসিয়েন্সি বা দক্ষতা। বুঝেছি? আমি আউটপুট কি চাচ্ছি, ওয়ার্ক, তাহলে ডেল ডাব্লিউ। ইনপুট কি দিচ্ছি, হিট, তাহলে এটা হয়ে যাবে তোমার এফিসিয়েন্সি, ডেল ডাব্লিউ বাই ডেল কিউ। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় এটা। তাহলে এটা হচ্ছে শোষিত তাপের পরিমাণ, ভালো কথায় যদি বলা হয়। শোষিত তাপ মানে সে 80টা? হ্যাঁ 80%। যে পরিমাণ তাপ ও শোষণ করবে
না, হুম 100% তাপকে শোষণ করবে। আসছে সবকিছু ও। সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, একটু ওয়েট করুন, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা ইঞ্জিন সম্বন্ধে পড়বো, যেটা হচ্ছে আদর্শ ইঞ্জিন। এটাও কি ইটা স্যার? ইটা কার্নো ইঞ্জিন, হ্যাঁ এটা কার্নো ইঞ্জিন হলো। তাহলে কার্নো ইঞ্জিন হচ্ছে যে একটি আদর্শ তাপ ইঞ্জিন। স্যার একে যদি যে তাপ গাড়িতে ইঞ্জিনের ব্যবহার করা হয়? না না, গাড়িতে তো কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি সব থেকে বেশি, তার মানে সে তো অন্যান্য জানি যা কিছু আছে তার এফিসিয়েন্সি কি সব থেকে মানে কম হবে। গাড়িতে যে ব্যবহার করা হয় সেটা কার্নো ইঞ্জিন নয়, সেটা হচ্ছে তোমার বাস্তব বলছি ইঞ্জিন, স্যার ওটাকে বলা হয়। গাড়ি গাড়িতে যদি হ্যাঁ, কার্নো ইঞ্জিন ব্যবহার করা হয় তাহলে তো কার্নো ইঞ্জিন তৈরি করা যাবে না, কার্নো ইঞ্জিন আদর্শ এক গ্যাস লিটার দিয়ে তৈরি। 1 লিটার হুম, পেট্রোলে ও 500 কিমি যাবে আচ্ছা, গাড়ি। এখানে স্টেপ গুলো পরপর পরপর বুঝতে থাকো, আমি স্টেপ গুলো পরপর পরপর করছি। প্রথমে সিস্টেমটাকে প্রথমে কি করব, প্রথমে সমস্ত সমষ্ণ প্রক্রিয়া প্রক্রিয়ায় নিয়ে গেলাম, রুদ্ধ তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় নিয়ে রুদ্ধ। গেলাম, হুম। তারপর একই সমষ্ণ সমস্যা। প্রক্রিয়ায় নিয়ে যাব। তার আগে আমি কি করছি, আমি যেহেতু জানি তাই আমি ছবিটাকে আরো সুন্দর করে দেখার জন্য আমি এঁকে নিচ্ছি, ঠিক আছে? হুম। প্রথমে সমষ্ণ প্রক্রিয়া, তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তারপর সমষ্ণ তারপরে প্রক্রিয়া, তারপর এবার আবার রুদ্ধ। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তীর ঠিক চিহ্ন দিন এই নৌকার মতো হয়েছে। আলো এটা খেয়া। হ্যাঁ তো এখানে বাস্তবে কি করে কল্পনা করার জন্য প্রথমে কি করব, প্রথমে তাপীয় উৎসের কাছে ওই সংস্থাটাকে ধরবো, কোন সংস্থা, একটা আদর্শ গ্যাস দিয়ে তৈরি একটা সংস্থা কল্পনা করেছি, ভালো। তাহলে তাপীয় উৎস হুম থেকে কি করবে, ও তাপ নেবে, তাপ নিলে কি হুম হবে, প্রসারণ হবে, ঠিক আছে। তো হুম তাপ নিয়ে প্রসারণ যখন হবে, এদের উষ্ণতা ফিক্সড থাকবে, তাহলে সেটা হচ্ছে এটা সমউষ্ণ প্রসারণ, এটা হচ্ছে ভি ভার্সেস পি কার্ভ, বুঝেছি। তাহলে এটা হয়ে গেল ও তোমার সমউষ্ণ প্রসারণ। এবার আমি কি করব, আচ্ছা ওটা তাপীয় থেকে সরিয়ে কোনো একটা অন্তরক অংশের উপর রাখবো, রাখার পর কি করবো, ওটাকে প্রেস করব, অর্থাৎ এর আয়তন কমাবো, ঠিক। তাহলে হুম অন্তরক পদার্থ মানে কি, কোনো তাপের আদান প্রদান হবে না, হবে তার নি। মানে হয়নি সেটা কি হয়ে কিন্তু যাবে, ভাত রুদ্ধ তো সেই তাপীয়। এটাকে রুদ্ধ আলাদা। একটু প্রক্রিয়া ভুল বললাম, এটাকে প্রসারণ করব, একটু ভুল বলেছি, এটাকে প্রসারণ করব। তাহলে এটা হয়ে যাবে রুদ্ধ তাপীয় প্রসারণ, ঠিক আছে, অন্তরক পদার্থের উপর রেখে। তারপর আবার আমি কি করব, অন্য উষ্ণতার একটা বস্তুর উপর রাখবো, রেখে তাকে কি করব, সংকোচন করব। তাহলে সেইটা হুম। হয়ে যাবে সমউষ্ণ সংকোচন, উষ্ণতা এখানে আলাদা হলো। এরপর আমি করব কি, আবার অন্তরক পদার্থের উপর রাখবো, রাখার পর ওকে আরো সংকোচন করব, তাহলে সেটা হয়ে যাবে তোমার রুদ্ধ তাপীয় সংকোচন। কি হলো ব্যাপারটা? সংকোচন চারটে স্টেপের মধ্য দিয়ে আমি সিস্টেমটাকে নিয়ে যাব, নিয়ে গেলে কি হবে, সিস্টেমটা সাইক্লিক হবে। আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে যে হিটকে কার্যে রূপান্তর করা। তাহলে আমার অভ্যন্তরীণ শক্তির যেখানে পরিবর্তন করব না, অভ্যন্তরীণ শক্তি সেখানে আরো বেশি ভালো, খুব ভালো। হুম যত দেবো ততই পাবো ভালো স্যার করে লক্ষ্য করো, 20% স্যার স্যার আপনার কথা আটকে যাচ্ছে আপনার কথা না আটকে গেছে। কনভার্ট হচ্ছে। হ্যাঁ স্যার আপনার কথা স্যার আটকে আপনার যাচ্ছে পাড়ার নেটওয়ার্কের ডিস্টার্ব। ও ডেভিড, হুম শুনতে পাচ্ছ স্যার? না না ওই আমিও স্যারের আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। স্যারের পাড়ার নেটওয়ার্কের ডিস্টার্ব। না ফোন লাগাই স্যারকে। नमस्कार। कोविड-19 अनलॉक की प्रक्रिया अब पूरे देश में হ্যালো ও ডেভিড, হুম হুম
কারেন্ট পালিয়ে গেছে স্যারদের পাশে, আবার চলে আসছে। ও, ও ডেভিড, তুই আর পরিচ্ছেদে যে কত কোশ্চেন আছে সব লিখু। কি পড়ছে? ফিজিক্সের যে পরিচ্ছেদে কোশ্চেন গুলো আছে। না না, ও তুই লিখু। তো মাথা খারাপ, তাহলে আর আমি লিখি। উঠতে হবে না ওকে। স্যার মানে এটা শেষ করে দিয়ে আবার নতুন আইডি দিবে দেখবি। আজ কত তারিখ? 8 তারিখ। হ্যালো, এই আওয়াজ আসছে তোর থেকে। তোর আওয়াজ। কোথা? ওই স্যারকে রেকর্ডটা অফ করে দিতে বল না। আরে স্যার অফলাইন। তোর offline। ডেভিড, ডেভিড, হুম। সে পার্থিব কি আর পড়বে নি? না, তাহলে এই গ্রুপে আছে? নেই তো মনে হয়। আছে আছে। জানি। কার্নো ইঞ্জিন, কার্নো। হুম। যে আইসা করবে বাস, সে তো পুরা তুই তো আছু। কেউ কেউ পারবে না আইসা করতে। হ্যাঁ তুই পারবি, কেউ না পারলে তুই আছিস। ছাই। কার্নো নাম শুনিনি তো, 10 বার তদলাই কার্নো উচ্চারণ করতে হবে। বলছিস কি আর? ওই দেখ একবারে উচ্চারণ করে গেলে আবার হচ্ছে ঢকাতে। বাহ, ওই আর বলিস নি, তুই ঠিকই উচ্চারণ করতেছ, নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমরা ভুলভাল শুনতেছি। আমার নেটওয়ার্ক একটু স্লো রে। কাকাকে ডাকিয়েছে না? কাকার্নো, কাকার্নো। কালকে কাকার পথে ন, চলে যাবি উচ্চারণ হয়ে যাবে। কাকর্ণ। তবে কোথা চলতেছে এখন? চুপচাপ থাক, পরে কথা বলবি ওইসব। স্যারকে আরেকবার ফোন লাগাই। তাহলে রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনের কর্মদক্ষতা কত হবে? আমিও ভাবি এই একটা বাইক নিয়ে গোটা ভারত ঘুরা যায়। কর্মদক্ষতা এফিসিয়েন্সি ডেল ডব্লিউ বাই ডেল কিউ। যার যত মাইলেজ বেশি তার তত কর্মদক্ষতা হবে। মাইলেজ তো এর বিশাল, বাজাজ প্লাটিনা। হ্যাঁ, কর্মদক্ষতা হলো কত হবে আনু? 90 কিলোমিটার রান করবে 1 লিটারে। তাহলে আর কর্মদক্ষতা হেভি। কিন্তু
হুম রয়্যাল এনফিল্ডের মাইলেজ কত জানো? এ কত 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 38। বিশাল তেল খায়। কেটিএম এ তো ওরকম 34 না কত। কেটিএম পয়সা শেষ করে ছেড়ে দিবে। রেসিং বাইক গুলার ক্ষমতা কত ভাব। ওই যে রয়্যাল এনফিল্ড 30 থেকে 37 কিমি পার লিটার। কেটিএম এর 30 থেকে 45। কিন্তু ওদের ক্ষমতা বেশি। হ্যাঁ, ইঞ্জিনে পাওয়ার বেশি। হুম সে রাজদূত বলে একটা গাড়ি কোম্পানি জানো, বাইক কোম্পানি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা এখন বন্ধ হয়ে গেছে। হুম। সে বাবা 1 লিটার ডিজেলে 100 কিমি যাবে, ডিজেলে চালিত বাইক। বন্ধ দিছে কেন? ওই দূষণ ছড়ায় বিশাল। লাগিয়ে দেবে, স্ক্রাবার লাগিয়ে দেবে। হ্যাঁ, এখন তখন কি আর অত হতো? তাহলে এখন তো আবার শুরু করলেই হয়। হ্যাঁ, পয়সা কমে যাবে। শুনছো ছিল বাজাজ প্লাটিনার 84 থেকে 100 পার লিটার। স্যার কি বলছে? কারেন্ট পালিয়েছে, আবার চলে আসছে, তারপরে বলেনি। হ্যাঁ, এবার ফোন করি। হ্যালো, স্যারের ফোন কি আউট অফ নেটওয়ার্ক করে গেলি এখানে? স্যারকে যখন ওইসব বলে একটা আলাদা ভয়েস। হ্যাঁ, হ্যাঁ, মানে একটা কি এমনি আমাদের ইংরেজিতে বলে, নর্মাল যেমন সেরকম বলেনি, কিরকম একটু হ্যাঁ আলাদা রকম। আলাদা রকম। হ্যাঁ আমি কেন কি হ্যাঁ ঠিক হ্যাঁ, আমি জানি না। শুনছি ওই সেই 7908 যে নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে 3টা ম্যাচ পরপর হয়েছে। চুপ চুপ চুপ। পালসারের মাইলেজ কত রে? ওই তো মামার আছে। জানিনি। সোজা কথা। সবচেয়ে বেশি এর বাজাজের সিটি 100 কত? 89।
ও হ্যাঁ, তারপরে সেই টিভিএস স্টার সিটি প্লাস। রেল ইঞ্জিন লাগিয়ে দেবে একটা। হ্যাঁ ওই হ্যাঁ ওই যে ধোঁয়াটা উপর দিক দিয়ে বেরিয়ে যায়, ওটা যদি না বেরায় হুম। ট্রেন দেখবি গা গা করে ছুটবে। আর হবে নি তো, স্যার তো বললো নি হ্যাঁ একটু সাইক্লিং পরিস্থিতি। পথে করতে হবে। হুম। হ্যাঁ, আরে বেশ ওই শক্তিটাকে স্টোর করে রাখা যেত। কার্বন ইঞ্জিন যদি আবিষ্কার হয়ে যায় মানে আদর্শ গ্যাস তৈরি করা যাবে। হ্যাঁ আর তুই বাস্তবে সে পাবিনি তো, ওরা যত আছে সব বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস কি করে পাবি? কেন আয়তনকে কমাতে হবে। বল, আয়তনকে আয়তন বাড়াতে হবে। বাড়াতে হবে। হুম, আর কি হবে? চাপ হুম। কমাবো, উষ্ণতা বাড়াবো। চাপ উষ্ণতা অতীত এরকম অনেক বাড়াতে। ধর হুম, হুম। এরকম একটা ইঞ্জিন তৈরি করতে হবে, তার ভিতরে ওইরকম চাপ আর উষ্ণতা এত বাড়ানো আছে, কিন্তু বাইরে হ্যাঁ system চাপ কমে যাবে আর উষ্ণতা বেড়ে যাবে, যে গাড়ি চালাবে সে দেখবি বাসটা মরেছে। কেন? ইঞ্জিনের ভিতরে লাগাবো, ওরকমই সিস্টেম আর করতে হবে। ইঞ্জিন দেখবি গরম হয়ে, এমনি আর এটা- ফোন গরম হয়ে গেছে বাস ভয় লেগে যায়, ফেটে ফেটে গেলে হাত হাত তুই কি এমনি শুধু ভিতরে চাপ কমিয়ে দিবি, উষ্ণতা বাড়িয়ে দিবি, আর যেমন আছে এমনি সিম্পল ইঞ্জিন, তা কি কোনো প্রোটেকশন দিবি নাকি? সেরকম করে তৈরি করতে হবে। ওই হাইড্রোজেনের সিলিন্ডার, এমনি সিলিন্ডারে ভর্তি করে দিবি, বাস